প্রাচীর উপরে হামলা, ভাইয়া ওনার রাজনৈতিক পরিচয় আছে, উনি রাজনীতি করে। যে কোনো আন্দোলন দমানোর জন্য নেতারাই বলতো আমাদের ছাত্রলীগই যথেষ্ট। এই আন্দোলনটাকে এখন নিয়ন্ত্রণ করা প্রয়োজন নাকি আন্দোলন আসলে চলতে দেওয়া উচিত? তাহলে তো আমার বাসায় যদি তেল না থাকে আমিও তো আন্দোলনে নেমে যাব। 3 জন মানুষকে কখনো চারজন মানুষকে সেটা কখনোই সরবে না। শিল্পকলা ডিজি মহাপরিচালক লিয়াকত আলী লাকি, পাপন সাহেব এবং ওয়াসার তাসকিম, আরেকজনকে সেটা আপনারা ভেবে নেন। তার মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাহুল আনন্দের বাড়িতে আগুন একদমই না, যায়নি। নায়ক ফেরদৌস এখন রাজনীতিবিদ। নায়ক রিয়াজ ফেরদৌসের বন্ধু। ফেরদৌস তার বন্ধু কেমন হবে? সালমান এফ রহমান, দরবেশ, বিসিবির পাপন, উনি তো খেলোয়াড়। আপনি একজন লেখক, সিনিয়র সাংবাদিক, চিত্রনাট্যকার, অনেকগুলো পেশার সাথে যুক্ত। আপনার চোখে, আপনি তো সাধারণত লেখনীর মাধ্যমে আপনার মনের ভেতরের ভাব প্রকাশ করেন, সবকিছু তুলে ধরেন। আপনার চোখে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে সরকার পতন বা এই বিষয়গুলো আপনার চোখে কেমন? যখন আন্দোলনটা শুরু হয় তখন কিন্তু আমরা আসলে তো বুঝি নাই যে এই আন্দোলনটা এরকম প্রকট আকার ধারণ করবে। টানা 36 দিন যে এই স্টুডেন্টরা মাঠে থাকলো, পরে ছাত্র জনতা যোগ দিল এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার একটা দাবি হয়ে উঠেছিল। আপনার কখন মনে হয়েছে যে এই আন্দোলনটা, প্রথমে তো কোটা আন্দোলন দিয়ে শুরু হলো, যে এই আন্দোলনটায় আমারও একাত্মতা প্রকাশ করা উচিত? গত 15 বছর ধরেই মানে ভয় অনেক কিছু উপেক্ষা করে লেখার চেষ্টা করে গেছি এবং আমাকে এটা অ্যাপ্রিসিয়েশনও করছে যেরকম, আবার অনেকেই হুমকি ধামকিও আমি পেয়েছি। আমার লেখা একটা চরিত্র আছে, ফেসবুকে লোকজন জানে, সেই চরিত্রের মুখ দিয়েও, হারুন ভাই নামে একটা চরিত্র, 2018 সাল থেকে সেই চরিত্রের মুখ দিয়ে অনবরত কথা বলে গেছি নানান আকার ইঙ্গিতে। তো যেটা হয়েছে যে আমার কাছে এটা নতুন না, আমার কাছে যখনই যেটা অন্যায় মনে হয়েছে, যেটা মনে হয়েছে যে এইটা ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে মানুষের সঙ্গে, এটা প্রতিবাদ করা উচিত, তখনই আমি কথা বলে গেছি। দেখেন শব্দটার মধ্যে একটা খুব মজা আছে, বৈষম্য বিরোধী শব্দটা প্রথমে বলছে বৈষম্য, মানে বৈষম্য হচ্ছে এটা সকল ক্ষেত্রেই। আমাদের হয়তো ওই কোঠাটা কেন চোখে পড়েছে, কোঠাটা স্পেসিফিক করে দেয়া আছে যে এই কোঠাটা এত পার্সেন্ট তারা পাবে, এত পার্সেন্ট তারা পাবে, এইটা স্পেসিফিক করে দেয়া। এই কারণে এটা আমরা চোখে দেখতে পাচ্ছি। এরকম অনেক সেক্টরেই আছে, যেটাকে আবার সহজ করে সুন্দর করে লোকে বলে সিন্ডিকেট। ঠিক আছে, তো ওই সিন্ডিকেটটা যেমন আছে এরকম এটা তো অঘোষিত আর কি কোঠা আর কি বলা যায়। আর আরেকটা মজাটা হলো যে এই বৈষম্যটাকে বিরোধ করে যে আন্দোলনটা হয়েছে, এটা শুরু থেকেই আমার মনে হয়েছে একাত্ম থাকা উচিত। আমরা জানি যে এই আন্দোলনে আপনি সক্রিয় ভূমিকা পালন করেছেন, যেমন আপনার লেখনীর মাধ্যমে, তেমনি আপনি রাজপথেও ছিলেন। এমনকি আপনি আপনার বাসায় একজনকে জায়গাও দিয়েছেন। আপনি কি তাকে চিনতেন? না, আমি তাকে চিনতাম না। যখন আন্দোলনটা আসলে খুব তীব্র হয়ে যায়, ঢাকা ইউনিভার্সিটি যখন বন্ধ ঘোষণা করা হয় হলগুলো, ওই সময় আমি ঘোষণা দিয়েছিলাম কারো যদি থাকার সমস্যা হয় তারা যেন আমার সঙ্গে যোগাযোগ করে, ইনবক্সে যোগাযোগ করলেই হবে। এবং আমি ইনফ্যাক্ট প্রতিদিনই কমপক্ষে 2বার করে আদার্স মেসেজ যেটা আছে সেটা চেক করেছি যে কেউ আসলে চাইলো কিনা। এর মধ্যে আমি যারা পরিচিত ছোট ভাই ব্রাদার এবং বিভিন্ন গ্রুপ আছে সেগুলোতে নক করেছি যে কারো যদি সমস্যা হয় জানাতে। তো তখন আসলে ওইভাবে কারো দরকার পড়ে নাই, কিন্তু আন্দোলনের পরে, সরকার পতনের পরে একদিন পরে, মানে 5 তারিখে পতন হয়েছে, 6 তারিখ রাতে আমার কাছে একটা ফোন আসে, আমাদের রিলেটিভ আসলে ফোন করে, একটা পরিচিত একজন, যে তার বাসায় তার একটা ছোট বোন আটকে গেছে শাহবাগে, তার বাসা মোহাম্মদপুরে, এবং মোহাম্মদপুর যেতে পারছে না। তখন মোহাম্মদপুরে ওই দিন ডাকাত বলে এক ধরনের গুজব তৈরি হয়েছে, কিছু সত্যতাও হয়তো আছে। তো না যাওয়ার কারণে যে ওখানে গেলে রিস্ক হতে পারে, তখন রাত প্রায় 12টার উপরে বাজে, 12:30টার মতো। তো আমি আসলে ওই সময় বলি নিরুপায় হয়ে যে কিছু করার নেই, যেহেতু আসতে যাচ্ছে আসুক। তো ও জানায় যে তার সঙ্গে আরও একজন আছে। তো এরকম ওই দিন রাতে আস্তে 3 জন আমার বাসায় থাকে। এর মধ্যে একটা মেয়ে, 2 জন ছেলে, তাদের মোটামুটি থাকার ব্যবস্থা করে দেই। সমস্যাটা হয়ে গেছে, তারা থাকে রাতে, ওই দিন খায় আমাদের সঙ্গে, মানে আমরা আগে খেয়ে নিয়েছি, তারপর তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, খাওয়া দাওয়া শেষ করে তারা ঘুমায়, পরদিন সকালে খুব সুন্দর করে চলে যায়। এবং তারা সবাই স্টুডেন্ট, মানে ইয়াং, ওদের কার্ড। এবং আমি ওই দিন বলে দিই যে তোমার ফ্যামিলিকে জানাও, সেফ আছো, কোনো সমস্যা নেই। তার একদিন পরে ওই মেয়েটার গার্জিয়ান, মানে মা এবং তার মামা আর একটা বোন আমার বাসায় আসে। তখন আমি অফিসে কাজ করছিলাম। আমাকে আমার ওয়াইফ ফোন করে বলে দ্রুত যে বাসায় আসার জন্য, তারা যারা আগের দিন থেকে গেছে তাদের রিলেটিভ ফ্যামিলি আসছে। তো এর মধ্যে তারা আমার ফোন করে অলরেডি আমার বাসার যে অ্যাপার্টমেন্টের প্রেসিডেন্ট, সেক্রেটারি যারা আছে তাদেরকে ফোন করে বিষয়টা জানায় যে আমাদের এখানে একটা মেয়ে ছিল রাতে, তারা আমাদের কিছু জানায় নাই। তাদের অভিযোগটা হচ্ছে এরকম, মানে তার বাবা মার পক্ষ থেকে। হ্যাঁ।
তো আমাদেরকে জানায় নাই, মেয়েটার কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো, কেন জানায় নাই, এরকম একটা অভিযোগ আমাকে দেয়। তো আমি যে রিলেটিভের মাধ্যমে তারা থাকছে, আমি ওই রিলেটিভকেও বলি যে আসার জন্য, বিষয়টা আমরা সমাধান করার চেষ্টা করি। তো আমি এসে তাদের নিচে বসেছিল, আমি উপরে বাসায় নিয়ে যাই, তাদের চা নাস্তা খাওয়ার ব্যবস্থা করি, এবং তখন আসলে পুরো বিষয়টা আমি বলি যে আপনার মেয়ের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, ওই যাতে রাত 12:30 1টা বাজে যখন সে বাইরে থাকতো কিংবা মোহাম্মদপুরে যেত, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো, এই কারণে আসলে থাকতে দেওয়া। তো বললো যে আপনার না জেনে একটা মানুষকে কেন থাকতে দিয়েছেন। তাই আমি বললাম ভাই, একটা মানুষ বিপদে পড়ছে, যেই হোক, এটা তো আমার একটা মানুষ হিসেবে কর্তব্য যে আমি তো এটা চাইবো যে মানুষটা যেন সেফ থাকে। আর আমি তো এমন না যে যার রেফারেন্সে আসলে আসছে আমার বাসায়, তা সে আমার পরিচিত এবং আমাদের খুব কাছের মানুষ, এই কারণে থাকতে দেয়া। বলতেছে না, এটা আপনি কাজটা ঠিক করেন নাই এবং আপনি খুবই অন্যায় করেছেন, তারা আমাদেরকে কিছু জানায় নাই, আমরা সারাদিন খোঁজাখুঁজি করেছি, আমরা খুবই টেনশনের মধ্যে ছিলাম, কাজটা খুবই অন্যায় করেছেন। তাই আমি বললাম ভাই, আমি তো আপনার উপকার করছি, মেয়েটা সেফ আছে, মেয়েটাকে জিজ্ঞেস করেন, মেয়েটাও আসছে সেদিন, ওকে জিজ্ঞেস করেন ওর কোনো সমস্যা হয়েছিল কিনা, কোনো ঝামেলা হয়েছিল কিনা, এটা জিজ্ঞেস করেন, তাহলে তার উত্তরটা পাবেন। কয় না, ঝামেলা হয় নাই, কিন্তু এটা কাজটা ঠিক করেন নাই। তাই আমি বললাম ভাই, আমি একটা মানে মানুষকে সেভ করেছি, কোথায় আপনি থ্যাঙ্কস দেবেন, তার উল্টো আপনারা আমাকে মানে দোষী সাব্যস্ত করতেছেন, এটা তো একটা অন্যায়। তারপর তারা যাই হোক, পরে তারা খুব ঠান্ডা হয়েছে, বুঝেছে, এবং তারা পরে শেষ মুহূর্তে যাওয়ার আগে সরি টরি বলেছে যে আমরা আসলে ওই যে আমাদেরকে ফোন করে যে মেয়েটা জানাইতো, তাহলে এই সমস্যাটা হইতো না। আচ্ছা, বুঝেছি আর মানে তার বাবা মাকে তিনি জানাননি যে মেয়েটা ছিল। হ্যাঁ। আচ্ছা, তাহলে গার্ডিয়ানের কিন্তু এই কথাটা বলাটা একদমই যুক্তিযুক্ত আমি বলে মনে করি। কিন্তু আমি ওই জায়গাটা থেকে বলেছি যে তোমরা ফ্যামিলিকে জানায় দাও যে তোমরা সেফ আছো, কোনো প্রবলেম নাই। শুধুমাত্র তাদের প্রতি মমত্ববোধ বা তাদের এই আত্মত্যাগটাকে সাপোর্ট করার জন্যই আপনি জায়গাটা দিয়েছেন, কিন্তু এতে কিন্তু হিতে বিপরীত হতে পারতো, আপনার বাসায় কিন্তু ডাকাতি হতে পারতো, আপনাকে অনেক রকম দুর্ঘটনাও ঘটতে পারতো। এখন ধরেন যে সবকিছু তো মেনে নিতে হবে, আমরা তো মানুষ, আসলে মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে আসলে কে দাঁড়াবে। আপনি রাজপথেও ছিলেন এবং সবাইকে খাবার বিতরণ থেকে শুরু করে অনেক কাজ করেছেন, একটু যদি দু একটা স্টোরি বলতেন আপনার আসলে সেই সময়কার অভিজ্ঞতাটা। আমি সেদিন অফিস যাচ্ছি, আমার বাসা ইস্কাটন, অফিস হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায়। তো ওই দিন তো যথারীতি বাস বন্ধ। তো আমি বাসে যাওয়ার সময় গাড়িতে তখন লোকজন কথা বলছিল এই পরিস্থিতিটা নিয়ে, এবং আমার সবচেয়ে আনন্দের বিষয়টা হচ্ছে আমি ওই দিন তো বাস টাস পাওয়া কঠিন, লোকাল বাসে উঠেছি। তো ওঠার পরে চুপচাপ মানুষের কথা শুনছে, আসলে এইটা তারা কিভাবে দেখছে আন্দোলনটাকে। খুব মজার বিষয় হচ্ছে আমার ওই সময় এত আনন্দ হয়েছে যে একটা মানুষও ছাত্রদের আন্দোলনকে খারাপভাবে দেখছে না।